দাঁড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি বিউপি রিসেন্ট ভ্যাকসিন ক্লাস একে। আজকে আমরা বিউপি নিয়ে কথা বলবো, যেহেতু খুব শীঘ্রই বিউপি পরীক্ষা হবে আমরা জানি। সো বিউপি নিয়ে আজকে একটা আনুমানিক ধারণা পেলাম যে বিউপিতে হচ্ছে এখন আহ, প্রায় 55% হচ্ছে টিউশন ফি কমিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা থেকে কমিয়ে এখন হয়তো 60,000 বা সামথিং প্লাস এরকম কিছু একটা হয়তো করবে। তো তোমরা যারা আগামী ফিউচার বিউপি স্টুডেন্ট এবং হচ্ছে অ্যাসপাইরেন্ট, তোমরা কিন্তু খুব দারুণ একটা সুযোগ পেতে যাচ্ছ বিউপিতে। বিউপিতে হল করারও একটা সুযোগ হয়তো থাকছে। সো বিউপি ঢাকার মধ্যে যে কয়টা ইউনিভার্সিটি আছে, লাইক ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, হ্যাঁ, তারপরে বিউপি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি এবং আমার কাছে পার্সোনালি বলা যায় বাংলাদেশের যেই কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে সেরা একটা ইউনিভার্সিটি। এবং বিউপি কিন্তু ইউজিসি র্যাঙ্কিংয়ে 5th-এর মধ্যে ছিল। হ্যাঁ, সো একটা দারুণ ইউনিভার্সিটি। এখন আজকে আমরা বিউপি নিয়ে কথা বলবো এবং বিউপি নিয়ে ক্লাস হবে এবং বিউপি কোশ্চেন অ্যাকচুয়ালি কেমন আসে আজকে শুধু রিসেন্ট। সো আমরা জানি যে বিউপিতে রিসেন্ট টপিকটা অনেক বেশি আসে। যারা F-SSS বলো বা FASS বলো, সবার জন্যই কিন্তু বিউপির যে রিসেন্ট কোশ্চেন সেটা কিন্তু অনেক বেশি আসে। রিসেন্ট যেই ইগুলো আছে, টপিকগুলো আছে, তো সেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা দেখবো এবং কি রকমের আসলে কোশ্চেন হয়। তোমরা অনেকেই জানো, তোমরা এতদিন হয়তো ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিছো বা জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিছো, এখন তো একটু বিউপি নিতে হবে, তাই না? খুব একটা বেশি আলাদা না, জাস্ট কোশ্চেনটা একটু ইংলিশে হয়, বাট কোশ্চেনের কিন্তু ডিপ কিন্তু অত বেশি হয় না। ঠিক আছে? সো সেখান থেকে আমি তোমাদের বলতে পারি যে বিউপি নিয়ে যারা জাস্ট একটু ইংলিশে, তোমরা তো ইংলিশ পড়তেছোই, পাশাপাশি একটু ইংলিশে মোটামুটি ধারণা রাখলেই কিন্তু বিউপিতে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমি হচ্ছে বিউপি নিয়ে কথা বলবো এবং বিউপির একটা হচ্ছে মডেল টেস্ট সলভ করাবো তোমাদের, যে রিসেন্টের উপরে একটা মডেল টেস্ট সলভ করাবো। দেখতে পাচ্ছ যে হচ্ছে ক্লাসটা এখনই শুরু হবে এবং বিউপি নিয়ে আমরা কথা বলবো। এই যে দেখতে পাচ্ছ বিউপি রিসেন্ট ভ্যাকসিন একটা বই আছে, এখানে কিন্তু হচ্ছে তোমরা চাইলে বিউপি নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য এবং কি কি ইম্পর্টেন্ট টপিকও কিন্তু আজকে আমি বলে দিব। ঠিক আছে? ওকে, তাহলে সবাই চলে আসো দ্রুত, ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই যদি একটু বলি যে বিউপি নিয়ে যদি একটু বলি যে অনলি পাবলিক ইউনিভার্সিটি রান বাই বাংলাদেশ আর্মড ফোর্সেস, অর্থাৎ সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হচ্ছে বা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিউপি। ফার্স্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালদের জন্য এটা ফার্স্ট এবং হচ্ছে বিউপি। এবং সবশেষে দেখতে পাচ্ছি যে বিউপি ইজ দ্য 31st পাবলিক ইউনিভার্সিটি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে? এবং এটা লোকেশনটা কোথায়? মিরপুর ক্যান্টে এবং হচ্ছে মিরপুর ঢাকায়। সো ঢাকার মধ্যে একটা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে বিউপি ইউনিভার্সিটি এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এই যে এখান থেকে বিউপি নিয়েও কিন্তু কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ, মাঝে মাঝে আসে যে বিউপির মটো অ্যাকচুয়ালি কি। বিউপির মটো হচ্ছে এক্সিলেন্স থ্রো নলেজ। বিউপির মটো হচ্ছে কি? এক্সিলেন্স থ্রো নলেজ। এবং দেখতে পাচ্ছ বিউপির প্রতিষ্ঠা হচ্ছে 5th জুন 2008 এটার প্রতিষ্ঠা হয়েছে। যদিও এটা খুব সাম্প্রতিক সময় এটা চালু করা হয়েছে, বাট এটার যে কি বলে পপুলারিটি কিন্তু অনেক বেশি। বিউপিতে যারা পড়ে তারা জানে একদম রাজনীতি মুক্ত একটা পরিবেশ এবং খুবই সুন্দর। প্রত্যেকটা ক্লাসরুম যদি দেখো দারুণ এবং হচ্ছে পড়াশোনার মানও অনেক ভালো। সো যারা ঢাকার মধ্যে পড়তে চাও তাদের জন্য বিউপি হইতে পারে সেরা একটা ইউনিভার্সিটি। এবং ভাইস চ্যান্সেলর এখন বর্তমানে আছে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম, বিএসপি, যাই হোক এটা দেখতে পারো এতটুকু। তারপরে আমরা হচ্ছে আজকে যেহেতু রিসেন্ট নিয়ে যেহেতু বেশি আসে, আমাদের তো অলরেডি বিউপি কোর্স আছে তোমরা জানো, সেখানে ভর্তিও চলতেছে। তো পাশাপাশি আমি তোমাদের সাম্প্রতিকটা একটু কভার করে দিব কয়েকটা ক্লাসে। আজকে ফার্স্ট ক্লাস, তো আজকে আমি কিছু দেখাচ্ছি তোমাদেরকে যে বিউপিতে আসলে কি ধরনের প্রশ্ন হয়, বিউপিতে আসলে কি ধরনের প্রশ্নগুলো হবে সেটা আজকে আমি একটু তোমাদের দেখাবো। ঠিক আছে? ভাইয়া বিউপি ছাড়া কি অন্য ভার্সিটির জন্য করা যাবে না? কি করা যাবে না আপু?
আচ্ছা, হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি মেনলি বিউপির জন্য আজকে ক্লাসটা করাবো। দেখতে পাচ্ছ। ওকে, ওয়ালাইকুম আসসালাম রায়না রিজি জিয়াবা। ওকে, তাহলে চলো আমরা একটু কোশ্চেনগুলো কেমন হবে, সাম্প্রতিকগুলো কিরকম থাকতে পারে। অনেকে হয়তো ভয় পাও যে বিউপির কোশ্চেন তো ইংলিশে হবে, জিকেটা, তো এটা আমরা কিভাবে পারবো, আমরা তো আগে এটা করি নাই, তাই না? সো দেখো, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড বার্থ পিরিয়ড অফ জেনারেশন জি, বা যেটাকে আমরা বলি জেন জি। হ্যাঁ, তাহলে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এস্টিমেটেড। এস্টিমেটেড মানে কি, আনুমানিক বলা হয়, বা যেটা ধারণা করা হয় বা যেটা গণনা করা হয়। এস্টিমেটেড বার্থ পিরিয়ড, হ্যাঁ, বার্থ পিরিয়ড অফ জেন জি, জেনারেশন জি এর, জেন জি এর যে বার্থ পিরিয়ড বা জন্ম সময়, সেটা আসলে কোনটা। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নগুলো হয়। এগুলা তোমরা জাস্ট যাদের মোটামুটি ইংলিশে সামান্য নলেজও থাকার কথা আছে, তারা কিন্তু এগুলা পারার কথা। ঠিক আছে, সো সবাই একটু অ্যান্সার করে ফেলো। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে বাকি যারা বিউপিতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা যেন চলে আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। বিউপিতে এবার অনেক দূর পর্যন্ত আসন যাবে, এবং হচ্ছে বিউপিতে এবার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আগে হয়ে গেছে, জাহাঙ্গীরনগর হয়ে যাচ্ছে। আগে কিন্তু বিউপি আগে পরীক্ষা নিত, এইবারই হচ্ছে সবার শেষে পরীক্ষা নিচ্ছে। সো এবার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি। ঠিক আছে, ওকে। তাহলে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসেন্ট ভ্যাকসিন ফুল কভার করে দিবেন ভাইয়া। আজকে আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কোশ্চেন স্যাম্পল দেখাবো, কি ধরনের কোশ্চেন হইতে পারে, তারপর ধীরে ধীরে তোমরা যারা বইটা কিনবে তোমরা তো পড়তেই পারবা, বিউপি রিসেন্ট ভ্যাকসিন পেজে নক দিলেই হবে, আর পাশাপাশি আমি যতটুকু পারি পড়াবো। ওকে, ফাইজা চৌধুরী বলছে ডি, আদনান বলছে ডি, জেরিন নাহার জিয়াবা ডি বলছে। হ্যাঁ, তাহলে 1970 থেকে 2012। ওকে, সো এই যে যারা বলতেছো, দেখো এটা কিন্তু আসলে বুঝাই যাচ্ছে যে 97 থেকে 97 থেকে 2012। ঠিক আছে, সো এটা জাস্ট নর্মাল একটা কোশ্চেন আমি দেখাইলাম যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং এছাড়া তোমরা আলফা বা এখন প্রজন্ম যারা আছে সেগুলো একটু জেনে যাবা, তাহলে এইটা কিন্তু ইজিলি তোমরা হচ্ছে কভার করতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে যদি 2 নম্বর কোশ্চেনটা দেখি, দেখো, দ্য ফার্স্ট উইমেন রেফারি ইজ টেনিস ইন বাংলাদেশ ইজ, এইটা আসার সম্ভাবনা আছে যে বাংলাদেশে প্রথম, দেখো, ফার্স্ট উইমেন, প্রথম নারী রেফারি ইজ টেনিস, টেনিসে প্রথম নারী রেফারি ইন বাংলাদেশের প্রথম নারী রেফারি কে? মাসফিয়া আফরিন, নাজিয়া আফরিন, সুলতানা রাজিয়া, নান, কেউই না। নান মানে হচ্ছে কেউই না, মানে এখানে যে 3জন আছে তাদের মধ্যে কেউই না। তাহলে এটা কি হইতে পারে, দেখো, দেখি এটা কে কে পারে। ওকে, ওকে, এবার 2 নাম্বার অ্যান্সারটা সবাই দিয়ে ফেলো। দ্য ফার্স্ট উইমেন রেফারি ইজ টেনিস ইন বাংলাদেশ ইজ, নারী সম্পর্কে একটা কোশ্চেন থাকতে পারে। প্রথম নারী, যেমন আসতে পারে প্রথম নারী ইলেকশন কমিশনে কে ছিল। হ্যাঁ, তারপরে প্রথম নারী, ধরো এটাও আসতে পারে যে প্রথম নারী প্রধানমন্ত্রী কে। হ্যাঁ, প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। বুস্টার বুক আর জিকে সাজেশন পার্ট ভ্যাকসিন পড়লে হবে এফএসএসসি ইউনিটের জন্য, রাইট? তাহিয়া ইসলাম, হ্যাঁ, বুস্টার বুকটা অবশ্যই রাখবা পাশে। দেখো, বিউপির জন্য সবচেয়ে বেশি স্টুডেন্ট যেটা পড়ে, যেমন আমি নিজেও কিন্তু বুস্টার পড়ছি, সো এগুলো পড়লে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো দ্য ফার্স্ট উইমেন রেফারি ইজ টেনিস। ওকে, যারা বলতেছে 2 এর সি, আদনান বলছে এ, আর এস ইমা বলছে ডি। আচ্ছা, তোমরা আগেরটা বলতেছো। ফজিলাতুন নেসা বলছে 2 এর এ, রাজিন বলছে 2 এর বি। ওকে, দ্য অ্যান্সার ইজ 2 এর এ, মাসফিয়া আফরিন একটু মনে রাখবা, প্রথম নারী টেনিস রেফারি হচ্ছে মাসফিয়া আফরিন, তিনি বাংলাদেশের। ওকে, তারপরে আসো 3 নাম্বার, দ্য পুলিৎজার। দেখো, দ্য পুলিৎজার প্রাইজ আমরা জানি, এটা সম্পর্কে প্রায় পরীক্ষায় আসে। দ্য পুলিৎজার প্রাইজ, এই পুলিৎজার প্রাইজ হচ্ছে অ্যান অ্যাওয়ার্ড ফর অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ, মানে কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয়। এই ধরনের প্রশ্ন আমরা আগেও দেখছি, বিউপিতে কিন্তু প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, বিউপিতে ভালোই কোশ্চেন রিপিট হয়, সো এই ক্ষেত্রে একটু দেখতে পারো। আর এই পুলিৎজার প্রাইজটা অনেকবার আসছে, পুলিৎজার, অস্কার, নোবেল প্রাইজ, তারপর হচ্ছে স্বাধীনতা পদক, 21শে পদক, এগুলো নিয়ে বিউপিতে প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে দ্য পুলিৎজার প্রাইজ, এই অ্যাওয়ার্ডটা আসলে কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেতু চৌধুরী বলছে 3 এর এ, জার্নালিজম। ওকে, হ্যাঁ, বিউপির জন্য যারা আসো তোমরা কিন্তু ক্লাসটা করে ফেলতে পারো। ফজিলাতুন্নেসা কোহেলি বলছে 3 এর এ। আমি বেশি লেট করব না, তোমরা সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। সামি আহমেদ বলছে 3 এর এ। আমি কিন্তু সবার শেষে তোমাদেরকে বিউপির জন্য যে গুরুত্বপূর্ণ টপিক আছে, যে কয়টা টপিক পড়লে আমরা জানি 40টা প্রশ্ন থাকে, তাহলে যে কয়টা টপিক পড়লে তুমি ভালো করতে পারবা সেগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে, জার্নালিজম, রাইট। ফাইজা চৌধুরী, রায়ানা রিজি, হ্যাঁ, এটা হবে জার্নালিজম। ঠিক আছে, এই পুলিৎজার প্রাইজটা কিসের ক্ষেত্রে দেওয়া হয়? জার্নালিজমের ক্ষেত্রে। তাহলে এই জন্য এটা একটু মনে রাখবা। ওকে,
তারপরে আসো, হুইচ ইজ দ্য টপ কান্ট্রি ইন গ্লোবাল আর্মস ইম্পোর্টস। এটা একটা সাম্প্রতিক তথ্য যে হুইচ ইজ দ্য টপ কান্ট্রি, টপ কান্ট্রি মানে শীর্ষ দেশ, কোনটা শীর্ষ দেশ ইন গ্লোবাল আর্মস ইম্পোর্ট। গ্লোবাল মানে বৈশ্বিক, আর্মস মানে হচ্ছে অস্ত্র, আমরা জানি আর্ম মানে হচ্ছে বাহু, আর আর্মস মানে কি অস্ত্র, অস্ত্র ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, এক্সপোর্ট মানে রপ্তানি, আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। তাহলে কোন দেশটা বর্তমানে বিশ্বে, কোন দেশটা শীর্ষে আছে অস্ত্র আমদানিতে, মানে বর্তমানে কোন দেশটি অস্ত্র আমদানিতে শীর্ষ, তাহলে সেটা কোনটা? 4 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, সৌদি আরব, কাতার, ইউক্রেন। কোনটা হবে অ্যান্সার? 4 নাম্বার সেতু চৌধুরী সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে, সে বলছে হচ্ছে 4-এর এ ইন্ডিয়া। তারপর ওকে, ইস্তিয়াক জামান শিবলি বলছে 4-এর বি সৌদি আরব। ইউক্রেন ডি, ইউক্রেন, সৌদি আরব। 4-এর এ ইন্ডিয়া, হ্যাঁ এটা হবে ইন্ডিয়া। 4-এর এ ইন্ডিয়া বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষে অবস্থানে আছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ 5 নাম্বার কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পজিশন। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, যেহেতু আমি একদম গুরুত্বপূর্ণ কিছু সলভ করাচ্ছি এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশের অবস্থানটা কোথায় বিশ্বে, বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কোথায় টু এলিমিনেট ব্ল্যাক ফেভার, মানে ব্ল্যাক ফেভার যে কালো জ্বর, যেটাকে আমরা বলি কালো জ্বর, এই কালো জ্বর নির্মূলে, এলিমিনেট মানে কি ধ্বংস করা, ড্যামলিশ, ধ্বংস করা বা নির্মূল করা বা একদম চিরতরে শেষ করে দেওয়া, এরকম কিছু বুঝায়। তো এলিমিনেট ব্ল্যাক ফেভার, বাংলাদেশ কালো জ্বর নির্মূলে বিশ্বে কততম, কি কি অপশনে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা প্রায়, এটা আরো 1 বছর আগে আমরা দেখছি পরীক্ষায় আসছে, যেহেতু এগুলা স্বাস্থ্য, যেহেতু এগুলা হচ্ছে স্বাস্থ্যের সাথে রিলেটেড, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবেই, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবেই। তো সবাই অ্যান্সার করে ফেলো। 5 নাম্বার কি অ্যান্সার দিছে? সামি আহমেদ বলছে 5-এর এ, ফাইজা চৌধুরী বলছে 5-এর এ, রায়ানা রিজি বলছে ফার্স্ট। ওকে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ফার্স্ট, বাংলাদেশ কালোজ্বর নির্মূলে প্রথম। ওকে, আচ্ছা তারপরে আসো, তারপরে একটা প্রশ্ন দেখাই, হোয়ার উইল দ্য স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন ভুটান বি ইস্টাবলিশ, মানে কোথায়, বাংলাদেশের কোথায় তোমার হচ্ছে ভুটান একটা ইকোনমিক জোন তৈরি করতে যাচ্ছে, ইস্টাবলিশ করতে যাচ্ছে ভুটান, মানে বাংলাদেশের কোন অঞ্চলে ভুটান একটা ইকোনমিক জোন ইস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাহলে সেটা বা প্রতিষ্ঠা করবে, হোয়ার উইল বলছে কোথায় প্রতিষ্ঠা করবে, তাহলে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়। অ্যাকচুয়ালি এটা কোথায় করবে, যারা এটা পড়ছো তারা অবশ্যই জানবে এটা কোথায় করছো। ভাইয়া বিউপির জন্য, সিইউ জন্য রিসেন্ট জিকে বই কই থেকে পড়বা? আচ্ছা, রিসেন্ট জিকের জন্য আমাদের সাম্প্রতিক ভ্যাকসিন আছে, যেই এখন পর্যন্ত 3টা সাম্প্রতিক ভ্যাকসিন বের হয়েছে, তোমরা সেগুলা যদি একবার কভার করতে পারো খুব ভালো কিছু হবে। আর জিকের যে বিউপির জন্য, স্পেশালি বিউপির জন্য তোমরা এই বিউপি রিসেন্ট ভ্যাকসিন যেটা সেটা নিতে পারো, ঠিক আছে। ওকে, সামিয়া আহমেদ বলছে 6-এর বি নীলফামারী, তারপরে হচ্ছে ফাইজা চৌধুরী বলছে 6-এর বি, প্রায়ান্তি প্রামাণিক বলছে 6-এর বি। ওকে, কুড়িগ্রাম, কেউ কেউ বলছে কুড়িগ্রাম, কেউ কেউ বলছে নীলফামারী। সবাই একটি অ্যান্সার দিয়ে ফেলো। দেখো বিউপির কোশ্চেন অ্যাকচুয়ালি সবসময় ইংলিশে হয়, সো এটা নিয়ে আসলে টেন্স হওয়ার কিছু নাই, এটা খুব নর্মালি হবে। এই যে নর্মাল, এগুলো তো বুঝাই যাচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো তাই না। এটার অ্যান্সার হবে কুড়িগ্রাম, অ্যান্সারটা কি হবে কুড়িগ্রাম। ওকে, তারপরে আসো 7 নাম্বার, হুইচ হুইচ ইজ দ্য হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, হুইচ লিটারেসি মানে কি সাহিত্য, লিটারেসি মানে হচ্ছে সাহিত্য, তাহলে সাহিত্যে কোন অ্যাওয়ার্ডটা হচ্ছে হাইয়েস্ট বা শীর্ষে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে, তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে আগে। সো সবাই অ্যান্সার করে ফেলো যে কোনটা হচ্ছে সাহিত্যে বিশ্বে প্রথম অ্যাওয়ার্ড বা পুরস্কার, কোন পুরস্কারটাকে প্রথম ধরা হয়। ওকে, 7 নাম্বার ফাইজা চৌধুরী বলছে 7-এর বি, সে বলছে বুকার প্রাইজ। তারপর হচ্ছে তুনেশা বলছে এ হবে, আচ্ছা কোনটা এ হবে বলছে। ওকে, ইস্তিয়াক আহমেদ শিবলি বলছে 7-এর বি,
সামিয়া আহমেদ বলছে 7 বি, রাইট। এটা হচ্ছে বুকার প্রাইজ হবে। এটা কি হবে? বুকার প্রাইজ। মনে রাখবা সাহিত্যে সবচেয়ে শীর্ষে হচ্ছে বুকার প্রাইজ। আর যেটা হচ্ছে ফিল্মের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অস্কার। সেটা হচ্ছে অস্কার, এবং সেটার আরেকটা নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। সেটাকে আরেকটা ভাবে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড। আর নোবেল পুরস্কার তো আমরা জানি যে নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয়। সেটা হচ্ছে মানে সব ক্ষেত্রে মিলিয়ে, একদম সব ক্ষেত্রে মিলিয়ে নোবেল পুরস্কারটা হচ্ছে সবচেয়ে টপেস্ট। আর এটা হচ্ছে তোমার লিটারেসি অ্যাওয়ার্ড, মানে সাহিত্যের জন্য বুকার পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে বুকার পুরস্কারটা সাহিত্যের জন্য সেরা। ওকে, তারপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইনিশিয়েটেড চ্যাট জিপিটি। মানে ইনিশিয়েটেড মানে কি? ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা, ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা বা উদ্যোগ নেওয়া। হ্যাঁ, ইনিশিয়েটিভ আমরা বলি উদ্যোগ নেওয়া। তো এই চ্যাট জিপিটা কারা উদ্যোগ নিছে বা শুরু করছে? তাহলে মাইক্রোসফট আছে, গুগল আছে, ওপেন এআই আছে, মেটা আছে। যদিও এই প্রশ্নগুলো আমরা এগুলোর সাথে খুব বেশি পরিচিত, বিউপিতে কিন্তু তোমার এমন কোনো কোশ্চেন আমি খুব কমই দেখি যেগুলো ধরো অজানা, খুব অজানা। মানে মোটামুটি যারা পড়াশোনা করছে তারা কিন্তু এগুলা জানার কথা। বিউপিতে খুব একটা বাহির থেকে আসলে কোশ্চেন কিন্তু করে না। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু আমাদের পারার কথা। ওকে, ফাইজা চৌধুরী বলছে 8-এর সি, সে বলছে ওপেন এআই। প্রিয়ান্তি প্রামাণিক বলছে 8-এর সি। ওকে, ওপেন এআই। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে ওপেন এআই। তাহলে এটা আমরা জানলাম ওপেন এআই। এছাড়া আমরা একটু স্টারলিংক সম্পর্কে জানবো। স্টারলিংক, স্টারলিংক তো আমরা জানি এটা হচ্ছে কোন দেশের, এটা হচ্ছে ইউএস এর। স্টারলিংক হচ্ছে ইউএস এ, যেটা হচ্ছে স্টারলিংক কিন্তু বাংলাদেশে আসছে একটা স্যাটেলাইট ভিত্তিক, যে স্যাটেলাইট ভিত্তিক তোমার হচ্ছে সেবা, ইন্টারনেট সেবা। সো এগুলো একটু পড়বা ইলন মাস্কের। তারপরে টেসলা, এগুলো ইলন মাস্কের। আর টুইটার, এগুলো একটু ভালো করে দেখবা তাহলেই হবে। ওকে, তারপরে আসো, হাউ মেনি টিমস উইল প্লে ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এই ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে বিউপিতে অ্যাটলিস্ট একটা প্রশ্ন আসবে। আমি আশাবাদী যে বিউপিতে একটা প্রশ্ন অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে একটা প্রশ্ন আসবে। যেহেতু 2026 সালেই পরীক্ষাটা হতে যাচ্ছে, এই জন্য 2026 সালের এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হইতে পারে যে কোথায় হবে, কোন 3টা দেশে হবে, বা কোন দেশে হবে, বা কয়টা দেশে হবে, বা কারা কারা অংশ, তোমার হচ্ছে কয়টা ম্যাচ হবে, বা কয়টা দল অংশগ্রহণ করবে, বা তারপর হচ্ছে তোমার ফাইনাল কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, বা এটার মাস্কট, অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে, সো এগুলো কিন্তু তোমরা বিস্তারিত কোথায় পেয়ে যাবা? এই বিউপি রিসেন্ট ভ্যাকসিন বইতে পেয়ে যাবা। ওকে, সেতু চৌধুরী বলছে 9-এর ডি 48। ফাইজা চৌধুরী বলছে 9-এর বি। ফজিলাতুন্নেসা বলছে 9-এর 48 48 48। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা 48টা হবে। গত বছর 2022 সালে যেটা হয়েছে সেটা মনে রাখবা, সেটা হচ্ছে 22তম। সেটা ছিল 22তম। আর 2026 সালে মানে কয় বছর পর পর? প্রায় 4 বছর পর পর, মানে 4 বছর পর পর এই ফিফাটা অনুষ্ঠিত হয়। গত বছর ছিল 32টা, আর এই বছর হবে, দেখো গত বছর ছিল 22তম আসর, আর এই বছর তাহলে হবে 23তম আসর। আর গত বছর ছিল 32টা, আর এই বছর হবে 48টা। এই বছর টিম থাকবে 48টা। ঠিক আছে, এই বছর টিম থাকবে 48টা। না, 32 টিম তো তোমার সিলেক্টেড হইছে, কিন্তু এই বছর হওয়ার কথা 48টা। ঠিক আছে, আমি যতটুকু জানি 48টা হওয়ার কথা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, দ্য লার্জেস্ট ডেস্টিনেশন অফ ফিমেল লেবার মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ। দ্য লার্জেস্ট ডেস্টিনেশন মানে সবচেয়ে বড় যে গন্তব্য, সবচেয়ে বড় গন্তব্য অফ ফিমেল লেবার, বাংলাদেশের যে মহিলা শ্রমিক আছে তাদের সবচেয়ে বড় গন্তব্য কোথায়? মাইগ্রেন্টস, যারা এক দেশ থেকে অন্য দেশে যায় তাদেরকে বলা হয় মাইগ্রেন্টস, ফ্রম বাংলাদেশ থেকে। তাহলে এটা কি হবে? হ্যাঁ, ইউএসএ, মেক্সিকো, কানাডা, এই 3টা দেশই অ্যাকচুয়ালি খেলাটা হবে। এই 3টা দেশই খেলাটা হবে। পরীক্ষা এভাবে আসতে পারে যে নিচের কোন দেশে ফিফা 2026 অনুষ্ঠিত হবে না। তাহলে সেখানে মনে করো এই 3টা থাকলো, পাশাপাশি মনে করো স্পেন থাকলো বা ফ্রান্স থাকলো, তাহলে এই 3টা ছাড়া বাকি যে একটা থাকবে সেটা হবে না। অথবা এমনও হইতে পারে 2026 সালে মনে করো, এখন 2026 সালেটা হচ্ছে না, তোমার 2026 সম্পর্কে না বলে দিয়ে দিল 2030 ফিফা অনুষ্ঠিত কবে হবে। কারণ সবাই মনে করো এখন 2026 সাল, সবাই ভাবতেছে হ্যাঁ 2026টাই এবার পরীক্ষায় দিবে, কিন্তু তারা একটু চালাকি করে কি করলো, 2030 সালে কোথায় ফিফা বিশ্বকাপ হবে সেটা দিয়ে দিল। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় আসতে দেখছি। সো যেগুলো আগাম ভবিষ্যৎ, যেগুলো আগাম প্রেডিকশন, সেগুলো একটু পরে যাবা। ওকে, তাহলে দ্য লার্জেস্ট ডেস্টিনেশন অফ ফিমেল, হ্যাঁ এটা হচ্ছে যারা বলছো এ আলিশা, এশা সাহা, তারপর জেবা,
তারপর হচ্ছে ফজলে তনিশা, হ্যাঁ এটা কি হবে, এটা হবে কিংডম অফ সৌদি আরবিয়া। ঠিক আছে, এটা সৌদি আরবে সবচেয়ে বেশি যায় এবং আমরা জানি যে রেমিটেন্সও কিন্তু সৌদি আরব থেকে বেশি আসে, তাই না? কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত এমন একটা প্রশ্ন আসছিল, তাইলে এটা কিন্তু একই সাথে রিলেটেড। ঠিক আছে, ওকে। তারপরে আসো 11 নাম্বার, হুইচ কান্ট্রি ওয়াজ দ্য সোর্স অফ বাংলাদেশ হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিং। দেখো, হুইচ কান্ট্রি ওয়াজ দ্য সোর্স অফ বাংলাদেশ হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিং। এক্সপোর্ট মানে কি, রপ্তানি, আর হচ্ছে আর্নিং মানে হচ্ছে আয়। তাহলে বাংলাদেশের রপ্তানি আয় কোন দেশ থেকে বেশি আসে? সোর্স মানে উৎস। তাহলে কোন দেশ থেকে বাংলাদেশের রপ্তানি আয়টা বেশি আসে? তাহলে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, জার্মানি, স্পেন, কোন দেশ? এগুলা বাংলায় বললে খুবই নর্মাল কোশ্চেন, বাট যখন ইংলিশে চলে আসে অনেকে ভয় পায়, মনে করে যে এটা হয়তো পারবো না, বাট খুবই খুবই নর্মাল প্রশ্নগুলো, খুবই নর্মাল। 2030 সৌদি আরবে, রাইট। ওকে, 11 নাম্বার, ফাইজা চৌধুরী বলছে 11 এর এ ইউনাইটেড স্টেটস, জান্নাত তিশা বলছে বি ইউনাইটেড কিংডম। ওকে, ওয়ালাইকুম আসসালাম সেতু চৌধুরী, ওকে ইউনাইটেড স্টেটস, রাইট। তাহলে এটা হবে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, মানে ইউএসএ যেটা আমরা বলি আমেরিকা। মানে আমেরিকা তো মহাদেশ দুইটাই আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বাট স্পেসিফিকলি বলতে হবে আমাদেরকে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, বা ইউএস, ইউনাইটেড স্টেটস। ওকে, তারপর আসো 12 নাম্বার, দেখো দ্য ডিভিশন দ্যাট হ্যাজ হাইয়েস্ট রেট অফ পার্সেন্টেজ অফ লিটারেসি, মানে হচ্ছে লিটারেরি। তো শিক্ষার হারে, শিক্ষার হারে অ্যাকচুয়ালি বাংলাদেশে, এখানে শিক্ষা ইয়েটা হবে লিটারেসি, লিটারেসি হবে যে শিক্ষার হারে বাংলাদেশ সবচেয়ে শীর্ষে যে ডিভিশনটা আছে সেটা কোনটা? বারো, ফাইজা চৌধুরী বলছে 12 এর সি, বরিশাল। হুম, ইউনাইটেড স্টেটই মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, বরিশাল, বরিশাল। সেতু চৌধুরী, ফাইজা চৌধুরী, ফারিহা তাবাসসুম, বরিশাল, রায়না রিচি, বরিশাল। হ্যাঁ, এটা হচ্ছে বরিশাল হবে শিক্ষার হারে। শিক্ষার হার নিয়ে প্রায় প্রশ্ন আসে। তো শিক্ষার হার কোনটা ডিভিশন, ডিভিশনের মধ্যে কোনটা শীর্ষে আছে, তারপরে জেলার মধ্যে কোনটা শীর্ষে আছে, শীর্ষগুলাই শিক্ষার হারে নর্মালি এই শীর্ষগুলাই আসে, সবচেয়ে কম কোনটা এটা আসে না। ঠিক আছে, ওকে। তারপরে আসো হাউ মেনি, দেখো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ আর কারেন্টলি ইন দ্য কান্ট্রি। এই ইনটেনজিবল নিয়ে অনেকে ভয় থাকতে পারে, যেটা আসলে কি বুঝাইছে। ইনটেনজিবল মানে হচ্ছে অধরা, অধরা সাংস্কৃতিক, কালচারাল মানে কি সাংস্কৃতিক, আর হচ্ছে হেরিটেজ মানে কি ঐতিহ্য। তাহলে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কারেন্টলি সম্প্রতি ইন দ্য কান্ট্রি, বাংলাদেশে কয়টা অধরা সংস্কৃতি ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য আছে? তাহলে সবাই আনসার করে ফেলো যে 13 নাম্বার এ বি 3 4 5 6। এখানে তোমার ডিরেক্টলি এভাবে আসবে না যে এখানে এর মধ্যে কোনটা বা এর মধ্যে কোনটা না, এভাবে খুব কমই আসে, বাট একসাথে কয়টা এটা চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। সবাই কি ক্লাসটা শেয়ার করছো? আমি আশা করব তোমরা সবাই ক্লাসটা একদম দ্রুত দ্রুত করে শেয়ার করে দিবা, আর হচ্ছে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিবা। আজকে আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কোশ্চেনের সাথে কি করাই দিছি, পরিচিত করাই দিছি। আজকে জাস্ট আমি তোমাদের কোশ্চেনের সাথে পরিচিত করাইতেছি যে কোশ্চেনগুলা কিভাবে হইতে পারে। পরবর্তীতে কিন্তু আমি একদম ডিরেক্ট একদম পড়াবো। ঠিক আছে, ওকে। ফজিলাতুন্নেসা বলছে 13 এর এ তিনটা, আচ্ছা পরে বলছে 5টা। কুহেলি বলছে এ, প্রান্তি প্রামাণিক বলছে 13 এর এ, 13 এর সি। আচ্ছা, এটা হবে, হ্যাঁ এটা হবে 5টা। কয়টা? অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে 5টা আছে। ঠিক আছে, এটা পড়বা। ওকে, তারপরে আসো 14 নাম্বার, দেখো হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ আর্মড ফোর্সেস ডে। এই যে এইটা দেখো, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে যে কবে বাংলাদেশের কি হয়েছিল, যুক্ত বাহিনী, যৌথ বাহিনী গঠিত হয়েছিল, এমন একটা প্রশ্ন আসছিল, তাই না? বা যৌথ বাহিনী গঠিত হয়েছিল এটা আসছিল না, এটা মনে হয় আসে নাই। আহ, এইভাবে প্রশ্ন আসছিল বাংলাদেশের যে সেনাবাহিনী কবে গঠিত হয় বা এরকম কিছু একটা আসছিল, বা যৌথ বাহিনী নিয়ে আসছিল। তো দেখো এই প্রশ্নটা কিন্তু আগে বিউপিতে প্রায় আসে, যেহেতু বিউপি একটা আর্ম ফোর্সেস পরিচালিত একটা ইউনিভার্সিটি, এই জন্য কিন্তু সেখানে এটা প্রায় আসে যে হুইচ ডে ইজ অবজার্ভ, মানে কোন দিবসটি, কোন দিনটি পালন করা হয়, অবজার্ভ পালন করা হয় অ্যাজ আর্ম ফোর্সেস ডে, আর্ম ফোর্সেস ডে হিসেবে কোন দিবসটি পালিত করা হয়। তাহলে 7th মার্চ, 7th এপ্রিল, 21st নভেম্বর, 16th ডিসেম্বর।
ওকে, রায়না রিজি 21 নভেম্বর, মুনতাহারা ফাইজা 21 নভেম্বর, সামি আহমেদ 21 নভেম্বর। ওকে, হ্যাঁ, যারা বলছে 21 নভেম্বর, ঠিক আছে, 21 নভেম্বর এই দিবসটা পালন করা হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসো 15 নম্বর কোশ্চেনটা যদি দেখি, ইউএন মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, এটা বলা হয় ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, মানে হচ্ছে পরিবেশ যেই কর্মসূচি, relapses roadmap to reduce plastic pollution by by 80% by কাদের মাধ্যমে, অর্থাৎ কাদের মাধ্যমে এই পরিবেশ কর্মসূচি যেই সংস্থাটা আছে ইউনাইটেড নেশনের, তারা এমন একটা উদ্যোগ নিছে, রিডিউস প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক দূষণ হচ্ছে তারা কমাবে। রিডিউস মানে কি, কমাবে, 80% কমাবে। এটা কে করছে, মানে কত সালের মধ্যে হবে, 2025, 2030, 2040, 2050। কারণ আমরা জানি প্লাস্টিক পরিবেশের সাথে, পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। প্লাস্টিক কিন্তু মাটির সাথে মিশে না, এটা বছরের পর কয়েকশো বছর পর্যন্ত যাবত কিন্তু মাটির সাথে লেগে থাকে, এবং ইভেন হাজার বছরও হইতে পারে। তাহলে এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। ঠিক আছে, এই জন্য এই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম কিন্তু এমন একটা উদ্যোগ কিন্তু হাতে নিছে, বা ইনিশিয়েটিভ তারা কিন্তু হাতে নিছে। ওকে, মুনতাহা ফাইজা বলছে 2030, সামি আহমেদ বলছে 2030, আয়েশা সিদ্দিকা আশা বলছে 2030। ওকে, ওকে, 2030, সবাই 2030 বলতেছে, বাট অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে তোমরা 2030 বলতেছ? এটা কি অ্যাকচুয়ালি 2030 নাকি আমি ভুল? আমি যতটুকু জানি এটা 2040, আমি ভুল হইতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি 2040 হওয়ার কথা। ঠিক আছে, যদি আমি ভুল করি আমাকে কারেকশন করে দিও, বাট আমি যতটুকু জানি এটা 2040। বাট তোমরা যেভাবে সবাই মিলে 2030 বলতেছ, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে আমি কি ভুল পড়ছি নাকি অ্যাকচুয়ালি তোমরা ভুল। ঠিক আছে, যাই হোক, এটা অ্যান্সারটা হওয়ার কথা 2040। ঠিক আছে, ওকে। কারণ একজন দুইজন ভুল উত্তর দেয়, সবাই তোমরা যেভাবে 2030 দিতেছ। আচ্ছা, যদি কেউ অথেন্টিক হয়ে থাকে তাহলে আমাকে জানাও। ওকে, তাহলে হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম ফর চিলড্রেন, মানে হুইচ কান্ট্রি, কোন দেশটা রিসেন্টলি সম্প্রতি লঞ্চ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ম্যালেরিয়া ভ্যাকসিন, ম্যালেরিয়ার যেই প্রতিষেধক, সেই প্রতিষেধকটা, এই প্রোগ্রামটা শিশুদের জন্য কারা প্রথম নিয়ে এসেছে, কোন দেশ? তাহলে সেটা কি হবে, সেনেগাল, ঘানা, ক্যামেরুন, উগান্ডা, কোন দেশটা, কোন দেশটা? সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, 40 হবে ভাই, আমি পড়ছি এটা, ফজলাতুন্নেসা। ওকে, ঠিক আছে, 2040। আচ্ছা, এটা হচ্ছে কি, এটার অ্যান্সার হয়তো কেউ দেয় নাই, এটা হচ্ছে ক্যামেরুন। এটা হচ্ছে ক্যামেরুন করছে। হ্যাঁ, ম্যালেরিয়া যে ভ্যাকসিন প্রোগ্রাম সেটা শিশুদের জন্য নিয়ে আসছে হচ্ছে ক্যামেরুন। ওকে, আচ্ছা, তারপরে আসো 17 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়েন উইল, ওয়েট, আচ্ছা, হোয়েন উইল বাংলাদেশ অফিসিয়ালি বিকাম এ ডেভেলপিং কান্ট্রি? ডেভেলপিং মানে কি, ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল, মনে রাখবে, ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল। আর এটা যদি হইতো ডেভেলপড, যদি হইতো ডেভেলপড, তাহলে কি হইতো, তার মানে হচ্ছে উন্নত। ডেভেলপড মানে হচ্ছে উন্নত, আর এখানে বলছে ডেভেলপিং কান্ট্রি, তাহলে সেটা বাংলাদেশ কত সালে অফিসিয়ালি, অফিসিয়ালি কত সালে ডেভেলপিং কান্ট্রি হতে যাচ্ছে, এটাও নিয়ে এবার পরীক্ষায় আসবে, এটাও নিয়ে পরীক্ষায় আসবে আশা করি। ঠিক আছে, রিফাত নূর বলছে 2026। ওকে, জুবাইর হাসান জাবির বলছে ক্যামেরুন, আর রায়ানা রিজি বলছে 2026। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু এলডিসি, যেটাকে বলা হয় লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, তাহলে সেটা হচ্ছে তোমার লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, তাহলে সেটা আসলে এলডিসি, সেখান থেকে কিন্তু 2026 সালে আমাদের বের হওয়ার কথা। তাহলে আমরা উন্নত হব কবে, উন্নয়নশীল হব কবে, উন্নয়নশীল হব 2026 সালে। ঠিক আছে, ওকে। তারপরে আসো এলডিসি সম্পর্কেও পড়বা, এখন কয়টা দেশ আছে, সম্প্রতি কে কে বের হয়েছে, এগুলো একটু পড়বা। হুইচ ইজ দ্য টপ কান্ট্রি ইন এক্সপোর্টিং ফ্রেশ ওয়াটার? হুইচ ইজ দ্য টপ কান্ট্রি ইন এক্সপোর্টিং, এক্সপোর্ট মানে হচ্ছে কি, রপ্তানি করা, ফ্রেশ ওয়াটার মানে স্বাদু পানি, যেটাকে বলা হয় স্বাদু পানি, ফ্রেশ ওয়াটার, বা ফ্রেশ ওয়াটার বা ভালো পানি, যেটাই আমরা বলতে পারি ফ্রেশ ওয়াটার। তো এই ফ্রেশ ওয়াটার হচ্ছে কারা সবচেয়ে বেশি কি করে, এক্সপোর্ট করে বা রপ্তানি করে? কি কি আছে অপশনে দেখি, ইন্ডিয়া, চায়না, ফ্রান্স, জাপান। আচ্ছা, এখানে এ এনটা আসে নাই,
জাপান। এটার আনসার কি হবে? ওকে, চায়না। মুনতাহারা ফাইজা বলছে চায়না। ওকে, সেতু চৌধুরী বলছে 18 এর বি। আচ্ছা, চায়না। হ্যাঁ, ওকে, তার মানে এটা হচ্ছে অ্যান্সারটা হবে চায়না। ঠিক আছে, ওকে। তারপরে আসো, তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, হু অর্গানাইজ দ্য নো ওয়ার্ক নো ক্লাস। এই নো ওয়ার্ক নো ক্লাস এটা কারা অর্গানাইজ করছিল? মানে অর্গানাইজ বলতে হচ্ছে বুঝায় তোমার কোনো কিছু হচ্ছে কি করে পরিচালনা করা। অর্গানাইজ, হু অর্গানাইজ দ্য নো ওয়ার্ক নো ক্লাস প্রোটেস্ট প্রোগ্রাম। এই একটা প্রতিবাদ কর্মসূচি আর কি, প্রতিবাদ কর্মসূচি, এটা কারা পরিচালনা করছিল? নো ওয়ার্ক নো ক্লাস। ওয়ার্কার্স অর্গানাইজেশন, ইসলামিক পার্টিজ, ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড, প্যালেস্টাইনিয়ান গভর্নমেন্ট, কারা করছিল? রিফাত নূর বলছে ইউনিভার্সিটি স্টুডেন্টস। আর কেউ নাই? আচ্ছা, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, আচ্ছা। তারপরে আসো 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। এই যে, হোয়ার ওয়াজ দ্য আর্থ সামিট হেল্ড। আর্থ সামিট মানে কি? ধরিত্রী। আর্থ মানে হচ্ছে ধরিত্রী, সামিট মানে হচ্ছে সম্মেলন। তাহলে এই আর্থ সামিট কোথায় হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জোহান্সবার্গ আফ্রিকা, রিও ডি জেনেরিও ব্রাজিল, রোম ইতালি, ওয়াশিংটন ডিসি ইউএসএ। কোথায় হয়েছিল? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর্থ সামিট মানে হচ্ছে ধরিত্রী সম্মেলন। কোথায় এটা আহ, হয়েছিল, মানে পরিচালনা হয়েছিল, বা কোথায় এটা অনুষ্ঠিত হয়েছিল? 20 নাম্বার, 20। রিফাত নূর বলছে রিও ডি জেনেরিও। ফাইজা চৌধুরী বলছে 20 বি, অর্থাৎ সে ব্রাজিল বলছে। ওকে, ওকে। কুহেলি বলছে 20 বি, রায়না রাজি ব্রাজিল। হ্যাঁ, এটা কিন্তু প্রথম 1992 সালে। কত সালে হয়েছে জানো? 1992 সালে। 1992 সালে প্রথম এই রিও ডি জেনেরিও ব্রাজিলে এটা হয়েছিল। পরবর্তীতে রিও 5 নামে আরো হয়েছিল। এবং এটাকে ধরিত্রী দিবস বলা হয় 22 এপ্রিল। 22 এপ্রিল কিন্তু ধরিত্রী দিবস বলা হয়। আর 7 এপ্রিল কিন্তু স্বাস্থ্য দিবস, হেলথ ডে। মনে রাখবা, 7 এপ্রিল হচ্ছে হেলথ ডে, স্বাস্থ্য দিবস। 22 এপ্রিল ধরিত্রী দিবস। আর 5 জুন হচ্ছে পরিবেশ দিবস। 5 জুন হচ্ছে পরিবেশ দিবস। এই কয়েকটা জিনিস তো মনে রাখবা, এগুলো বিউপির জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর 21 নভেম্বর তো বললাম যে আর্ম ফোর্সেস ডে। সো এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এই কয়েকটা ডেট। ওকে, তারপরে আসো 21 নাম্বার। When did the TRF attack occur in পেহেলগাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেড কাশ্মীর? মানে কাশ্মীরে পেহেলগাম অ্যাটাক যেটা হয়েছিল, টিআরএফ করছিল সেই অ্যাটাকটা, সেটা প্রথম কবে হয়েছিল? যদিও ডেট ধরে আসবে না, তারপরও কোথাও না যেন কোনো একটা ইয়েতে এই প্রশ্নটা হয়েছিল। তো এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে এটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, যেহেতু এখন এই পাকিস্তান ইন্ডিয়া মানে বর্তমানে দক্ষিণ এশিয়ায় খুব একটা টালমাটাল অবস্থা চলতেছে, এই জন্য কিন্তু এটা আমাদের একটু জানা দরকার। তো সবাই একটু অ্যান্সার করে ফেলো। কেউ অ্যান্সার দিচ্ছে না। পেহেলগাম। হ্যাঁ, 10 নভেম্বর হিউম্যান রাইটস, এটাও আসতে পারে, মানবাধিকার দিবস। 10 10 নভেম্বর না তো, 10 ডিসেম্বর। 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর। হ্যাঁ, এটা হচ্ছে এপ্রিল 22, 2025। এপ্রিল 22, 2025 হচ্ছে এই এটা কাশ্মীরে অ্যাটাকটা হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপরে আসো 22 নাম্বার। হোয়ার ওয়াজ দ্য চায়না বাংলাদেশ 50th অ্যানিভার্সারি এগ্রিমেন্ট সাইন? মানে আমরা জানি যে সম্প্রতি কিন্তু বাংলাদেশ এবং চায়নার হচ্ছে 50 বছর পূর্তি হয়েছিল, এবং সেখানে একটা চুক্তি করা হয়েছিল। তো সেই চুক্তিটা, এবং সেখানে কিন্তু ডক্টর ইউনূস নিজেও গেছিল। তো সেই চুক্তিটা কোথায় হয়েছিল? বেইজিং, সাংহাই, হাইনান, তারপর হচ্ছে চেংডু, শিয়াংডু নাকি যেন এটার উচ্চারণটা, মানে ওই দেশের। যাই হোক, তো এটা হচ্ছে কোথায় চায়না বাংলাদেশের 50তম যে ইউনিভার্সিটি, সেটা নিয়ে এগ্রিমেন্টটা করা হয়েছিল। এটা হইতে পারে, যেহেতু চায়না আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে চায়না আমাদের খুব ভালো একটা বন্ধু, এবং আমাদের প্রায়
মোর দেন 50% প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। মোহাম্মদ সামি বলছে বেইজিং। ওকে, জান্নাত তৃষা বলছে বেইজিং। সামি বলছে বেইজিং। না, এটা তো হাইনানে, হাইনান, নট বেইজিং, হাইনান। ঠিক আছে, ওকে। তারপরে আসো 23 নাম্বার, এই যে হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট মেডিয়েটেড দ্য 2025 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। এই যে 2025 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে পেহেলগাম নিয়ে যে আক্রমণটা হইলো এবং অপারেশন সিন্ধু, তারপরে হচ্ছে আবার পাকিস্তানও পাল্টা আক্রমণ, এই যে জিনিসগুলা, এটা কে মেডিয়েটেড বা মধ্যস্থতা করছিল? কোন দেশের প্রেসিডেন্ট? কোন দেশের প্রেসিডেন্ট এটা মধ্যস্থতা করছিল? কি কি আছে অপশনে? রাশিয়া, চায়না, ইউএস, জার্মানি। খুব সহজ, খুবই সহজ একটা প্রশ্ন। সবাই বেইজিং দিচ্ছে। হাইনান। ফাইজা চৌধুরী বলছে 23-এর সি, ইউনাইটেড স্টেটস। রিফাত নূর বলছে পুতিন। ফাইজা চৌধুরী বলছে আচ্ছা ইউএসএ। কুহেলি বলছে সি। হ্যাঁ, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ট্রাম্প করছিল। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস। ওকে, তারপরে 24 নাম্বার অপশনটা দেখি। হোয়াট ইজ দ্য নেম অফ ইরানস মেইন রেভলিউশনারি মিলিটারি ফোর্স? মানে ইরানের বিপ্লবী যেটা মেইন প্রধান বিপ্লবী যে ফোর্সটা আছে, মিলিটারি ফোর্সটা আছে, সেটার নাম কি? IRNA, সাবাক, IRGC, বেভাক, কি হবে? ইউএসএ। এখন আমরা আছি 24 নাম্বারে। 24, রিফাত নূর বলছে IRGC। ওকে, আর কেউ? তোমরা একটু নাম্বার লিখে দিও, সামনে একটু নাম্বার লিখে দিও, তারপর পাশে এটা লিখো। সামি বলছে IRGC। ওকে, 24-এর ফাইজা চৌধুরী 24-এর সি, রাইট। এটা হচ্ছে IRGC। ঠিক আছে, IRGC, এটা হচ্ছে ইরানের মেইন রেভলিউশনারি মিলিটারি ফোর্স। তারপরে আসো, হু ইজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক যেই হচ্ছে অপরাধ ট্রাইব্যুনাল আছে, আমরা জানি যেখানে কিছুদিন আগে শেখ হাসিনার বিচার হইলো বা আরো যারা জুলাই অপরাধী তাদের বিচার হইলো, তো এই জন্য কিন্তু এবার এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বলো, হু ইজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল? মানে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেটার বর্তমানে নিউ চেয়ারম্যান কে? এটা আসতে পারে। মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, শামসুল হক, নাসির উদ্দিন, আব্দুল মোমেন, কে? রিফাত নূর বলছে আব্দুল মোমেন। তারপরে আর কে আছে? হ্যাঁ, IRGC। সবাই কমেন্ট করবা, কারণ যত বেশি তুমি একটা জিনিস কমেন্টে লিখবা, সেটা কিন্তু মনে থাকবে, অত বেশি মনে থাকবে। মুখস্থ করা দরকার নাই, জাস্ট কমেন্টে লিখবা, পরে দেখবা এমনি মনে থাকবে। এগুলো অপশন দেখলেই মনে পড়ে যাবে। তুমি এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এমন ভাবে পড়বা যাতে অপশন দেখলেই মনে পড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হবে গোলাম মর্তুজা মজুমদার। ঠিক আছে, গোলাম মর্তুজা মজুমদার। ওকে, তারপরে আসো 26 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ দ্য ক্লোজেস্ট কম্পিটিটর অফ বাংলাদেশ ইন দ্য গ্লোবাল আরএমজি বিজনেস? মানে হচ্ছে এই যে পোশাক রপ্তানি যেই বিজনেসটা আছে, পোশাক রপ্তানি যে খাত, এই খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিটর আসলে কে বা প্রতিদ্বন্দ্বী আসলে কে? তাহলে কি আছে? ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, শ্রীলঙ্কা। ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, কি হবে? 26 নাম্বার কোশ্চেনে আমরা আছি। ওকে, ভিয়েতনাম কে বলছে? রায়না রিজি বলছে ভিয়েতনাম। মুকুতা বলছে ভিয়েতনাম। রিজি, ওকে। ফাইজা চৌধুরী চায়না, ভিয়েতনাম না, চায়না তো না, এটা হচ্ছে কাছাকাছি। 1 নাম্বারে চায়না আছে, বাট প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম। কখনো ভিয়েতনাম 2 নাম্বারে চলে যায়, কখনো বাংলাদেশ চলে আসে।
তাহলে এটা হবে ভিয়েতনাম। ঠিক আছে, ওকে। তারপরে আসো 27 নাম্বার, অ্যাকর্ডিং টু গ্লোবাল জিরো ক্যাম্পেইন অল নিউক্লিয়ার ওয়েপন্স উইল বি ডিসম্যান্টেলড বাই। ডিসম্যান্টেল মানে হচ্ছে একবারে নিঃশেষ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, বা কোনো কিছু একদম পুরোপুরি এলিমিনেট বা হচ্ছে ড্যামলিশ, যাই বলি আমরা। তো এটা অ্যাকর্ডিং টু গ্লোবাল জিরো ক্যাম্পেইন, এই গ্লোবাল জিরো ক্যাম্পেইন অনুযায়ী অল নিউক্লিয়ার ওয়েপন্স মানে সকল পারমাণবিক যেই অস্ত্র বা পারমাণবিক অস্ত্র এগুলা ডিসমেন্টেল করা হবে কবে? 2050 সালের মধ্যে, 2030 সালের মধ্যে, 2060 সালের মধ্যে, 2080 সালের মধ্যে। কত সালের মধ্যে করা হবে? সবাই একটা অ্যান্সার দিয়ে ফেলো। এই যে এই বইটা বিউপি রিসেন্ট ভ্যাকসিন, এখানে কিন্তু তোমরা হচ্ছে একদম কত পেজ আছে এটার? অলমোস্ট 81 পেজ আছে। এই 81 পেজে কিন্তু তোমরা এগুলা মানে হচ্ছে একদম সকল গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে পাওয়া যাবা, এবং 69 পেজের মধ্যে সকল তথ্য আছে। ইনশাল্লাহ এইটা পড়লে হয়ে যাবে, আশা করি এইটা পড়লে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা পড়লেই হয়ে যাবে। ওকে, 2030 2000, ওকে হ্যাঁ। তাহলে গ্লোবাল জিরো ক্যাম্পেইন এটা হচ্ছে 2030 সালের মধ্যে, যেহেতু আমাদের কাছাকাছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পরীক্ষায় আসবে। ওকে, তারপরে আসো 28 নাম্বার, which one is the top country in terms of per capita greenhouse gas emission? এই যে গ্রিন হাউস গ্যাস নিয়ে প্রায় বিউপিতে পরীক্ষা আসে। এক হচ্ছে তোমার নিউক্লিয়ার, তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তারপর হচ্ছে তোমার এই যে মিলিটারি র্যাঙ্ক, এগুলো নিয়ে প্রায় বিউপিতে পরীক্ষা আসে। তো সেই ক্ষেত্রে মাথা পিছু দেখো, which one is the top country in terms of per capita greenhouse মানে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস এমিশন মানে নির্গমনে বর্তমানে শীর্ষ দেশ কোনটা? জাপান, চায়না, ইউএসএ, ব্রাজিল। হ্যাঁ, রকমারিতে পাওয়া যাবে, রকমারিতে পাবা আশা করি। লাইব্রেরিতে পাইলাম না খুঁজে। আচ্ছা, তোমরা যারা লাইব্রেরিতে পাও নাই পেজে নক দিও, পেজ থেকেও পাইতে পারো অথবা রকমারিতেও পাবা আশা করি। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হবে? রাইট, এটা হবে ইউএসএ গ্রিন 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 হাউস গ্যাস এমিশন ইউএসএ। ওকে, তারপরে আসো 29 নাম্বার, হুইচ সেক্টর হ্যাজ দ্য লার্জেস্ট জিডিপি ইন বাংলাদেশ? বাংলাদেশের কোন সেক্টরটা সবচেয়ে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে? আমরা জানি বাংলাদেশে তিনটা খাত আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি অবদান রাখে, এবং এই তিনটাই ধরা হয়। তাহলে এর মধ্যে কোনটা? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প, তারপরে সার্ভিস মানে হচ্ছে সেবা, তারপরে এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, নান মানে হচ্ছে কোনোটি না। তাহলে কোনটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে? লার্জেস্ট দ্য জিডিপি। ওকে, রিফাত নূর বলছে সার্ভিস, রূপা বলছে এগ্রিকালচার। না, সবচেয়ে বেশি কিন্তু সার্ভিস, সেবা। এই যে মানে মনে করো ইন্ডাস্ট্রি তো শুধু শিল্প নিয়ে কাজ করে, এগ্রিকালচার হচ্ছে শুধু তোমার কৃষি, আর বাকি সব কিছু কিন্তু সার্ভিসের আন্ডারে পড়ে। এই যে শিক্ষা একটা সেবা খাত, স্বাস্থ্য একটা সেবা খাত, তারপর আরো যা যা আছে এগুলা কিন্তু বেশিরভাগই সেবা খাত, এই জন্য এটা সবচেয়ে বেশি, প্রায় 50+। তারপরে দেখো 30 নম্বর প্রশ্নটা, হুইচ সেক্টর হ্যাজ দ্য লার্জেস্ট, এটাই আবার আসছে। 31 নাম্বার দেখো, হাউ মেনি রেজিস্টার্ড টি গার্ডেন্স আর দেয়ার ইন দ্য কান্ট্রি অফ এট প্রেজেন্ট? মানে বর্তমানে রেজিস্টার্ড টি গার্ডেন মানে চা বাগান কয়টা আছে? তাহলে খুব সহজ, এগুলো আমরা পারি, তাই না? তাহলে বলে ফেলো, বর্তমানে চা বাগান কয়টা আছে? 31 নাম্বার, রিফাত নূর বলছে 171, মুনতার ফাইজা বলছে 168, হ্যাঁ সার্ভিস ইন্ডাস্ট্রি দেন। ওকে, কামরুনার কোনা বলছে 31 ডি। ওকে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 171, রাইট 171। আর সবচেয়ে বেশি আছে মৌলভীবাজারে। 32 নাম্বার, কামরান 1 ইজ এ স্যাটেলাইট অফ দ্য কান্ট্রি। কামরান 1 এটা কোন দেশের স্যাটেলাইট?
কি কি অপশনে আছে? ইসরায়েল, ইউক্রেন, ইরান, প্যালেস্টাইন। এমন কয়েকটা দেশের নাম দেওয়া হয়েছে যেগুলো বর্তমানে খুবই আলোচিত দেশ। তার মানে এখান থেকে ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট, বাট অবভিয়াসলি আমরা পারবো। 32 নাম্বার। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে ইরান। এটা কি আনসার? এটার আনসার হচ্ছে ইরান। ওকে, কামরুন 1 ইরান। তারপরে আসো 33 নাম্বার। এই যে মারিনা কোরিনা মাচাদো হু ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 2025 ইজ এ সিটিজেন অফ হুইচ কান্ট্রি? মারিয়া কুরিনা মাচাদো, তিনি যে হচ্ছে সম্প্রতি শান্তি পুরস্কার পাইছে 2025 সালে, তিনি কোন দেশের নাগরিক? এভাবে আসতে পারে নরমালি, তিনি কোন দেশের নাগরিক? খুবই কমন একটা প্রশ্ন যদিও। হ্যাঁ, অর্গানিক টি পঞ্চগড়ে, এবং চা নিলাম কেন্দ্র কিন্তু বর্তমানে 3টে আছে। 33 নাম্বার। রায়ানা রিজি বলছে ভেনেজুয়েলা। ফাইজা চৌধুরী 33-এর সি, সে বলছে ভেনেজুয়েলা। মুকুতা ভেনেজুয়েলা, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে ভেনেজুয়েলা। ওকে, তিনি ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী। ঠিক আছে, তিনি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, অপোজিশন পার্টিজ লিডার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট উডেন, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট, মানে উডেন মানে কাঠের, কাঠের যে স্যাটেলাইট সেটা, সেটার নাম কি? সেটার নাম কি? এবং তোমরা চাইলে সেটা কে পাঠাইছে, কোন দেশ পাঠাইছে সেটাও বলতে পারো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট? কাঠের স্যাটেলাইট, এটা পরীক্ষায় আসছিল, একটা ব্যাংকের না কিসের জন্য এটা পরীক্ষায় আসছিল, আরো আসতে পারে। রিফাত নূর বলছে লিগনোসেট বাই জাপান। ওকে, মুনতাহারা ফাইজা লিগনোসেট। হ্যাঁ হ্যাঁ, 34-এর সি, লিগনোসেট বাই জাপান। লিগনোসেট এটা জাপান পাঠাইছে। ঠিক আছে, এটা দেখতে পারো। ওকে, তারপরে আসো 35 নাম্বার। হু ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2025? লিটারেচার মানে সাহিত্য, সাহিত্যে কে 2025 সালে নোবেল প্রাইজ পেয়েছে বা জয় করেছে? লাসলো, তারপর হচ্ছে এই নামটা আমার পড়তে প্যারা লাগে, ক্রাস ক্রাস নাহর কি কাই, যাই হোক অনেক প্যারা। রিচার্ড রবিনসন, পিটার হুইট, এটা তোমরা জানো। মারিয়া কুরিনা মাচাদো তো হবেই না, এটা এই কঠিন নামটাই লাজলো। ঠিক আছে, লাজলো কঠিন নামটাই। ওকে, তারপরে আসো ডিপসিক। ডিপসিক ইজ এ কোম্পানি ফ্রম হুইচ কান্ট্রি? ডিপসিক এটা কোন দেশের কোম্পানি? ডিপসিক, ডিপসিক কোন দেশের কোম্পানি? হ্যাঁ, লাজলো। 36 নম্বরে আছি আমরা। ডিপসিক ইজ এ কোম্পানি ফ্রম হুইচ কান্ট্রি? এখানে একটা মজার জিনিস আছে, তুমি দেখবা বিউপিতে কিন্তু হচ্ছে, বিউপিতে বেশিরভাগ সময় দেখবা হচ্ছে তোমার ইয়ে নিয়ে প্রশ্ন থাকে, এই চায়না, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, হ্যাঁ, সাউথ এশিয়ার যে কয়টা দেশ, এবং অবশ্যই এখানে একটা ইয়ে নিয়ে প্রশ্ন থাকবে, আসিয়ান নিয়ে প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে ইউনাইটেড নেশন নিয়ে অবভিয়াসলি প্রশ্ন থাকবে। তো এই কয়েকটা দেশ এবং এগুলো নিয়ে, এবং পরিবেশ নিয়ে একটা প্রশ্ন থাকবে, এগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব। হ্যাঁ, ডিপসিক হচ্ছে, হ্যাঁ ডিপসিক হচ্ছে চায়নার, রাইট। ডিপসিক হচ্ছে চায়নার। ওকে, তারপরে আসো 37 নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা, হুইচ কান্ট্রি র্যাঙ্কড ফার্স্ট ইন দ্য মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স 2025? অর্থাৎ 2025 সালে কোন দেশটা মিলিটারি শক্তি বা সেনাবাহিনী সামরিক শক্তিতে প্রথম র্যাঙ্ক করছে? খুবই সহজ, এটা বুঝাই যায়, এটা খুবই সহজ, তাই না? ওকে, তোমরা এটার অ্যান্সার দাও, আর আমি হচ্ছে তোমাদের জন্য যে এইবারের জন্য কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলা দেখা দিচ্ছি। মাত্র 100 টাকার একটা বই, সো খুব ভালো হবে ইনশাল্লাহ, যারা নিবা দারুণ হবে। পরে ইনশাল্লাহ বুঝবা যে এটা কেন গুরুত্বপূর্ণ।
আমি এখনই টপিকগুলো দিয়ে দিব, লিখে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইউএসএ, রাইট, এটা হচ্ছে ইউএসএ। এবার চলো আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু তোমাদেরকে লিখে দেই। গুরুত্বপূর্ণ টপিকগুলা যেগুলো আসলে বিউপিতে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আসলে আমি একটু লিখে দিই। প্রথমত হচ্ছে এফ এ ডবল এস, এফ ট্রিপল এস, এফ ট্রিপল এস, এফ বিএস, মেনলি প্রথম দুইটার জন্য। তারপরে আমি লিখে দিচ্ছি, যেমন প্রথমেই তোমরা পড়বা হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন তোমরা স্ক্রিনশট নিলেই হবে। বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন অফ বাংলাদেশ। বেসিক ইনফরমেশন অফ বাংলাদেশ বলতে কি কি, যেমন হচ্ছে তোমার বর্ডার, পোর্টস, ডিস্ট্রিক্ট, এগুলা। বর্ডার, বর্ডার, পোর্টস, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, কয়টা জেলা আছে, তারপরে কোন জেলা আয়তনে বড়, কোন জেলা আয়তনে ছোট, হ্যাঁ, কোন জেলা ধনী, এগুলা। তারপরে দেখবা হিস্টোরি অফ বাংলাদেশ। হিস্টোরি অফ বাংলাদেশ, এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। হিস্টোরি অফ বাংলাদেশ, এখানে একদম এনসিয়েন্ট টাইম থেকে, মানে একদম প্রাচীন সময় থেকে, এনসিয়েন্ট টাইম থেকে 1971 সাল পর্যন্ত, এই সেই প্রাচীন জনপদ থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এখানে হিস্টোরি অফ বাংলাদেশের একটা কিন্তু পাবা। তারপরে লিবারেশন ওয়ার তো অবশ্যই এটার মধ্যে চলে আসছে, একদম প্রাচীন জনপদ থেকে 1971 পর্যন্ত। ন্যাশনাল অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে। ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এখানে অনেক বেশি প্রশ্ন থাকে, বাকিগুলো থেকে কেমন থাকে, কম থাকে, কিন্তু ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে অনেক বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে। ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এখানে অনেক বেশি প্রশ্ন থাকে, লাইক ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে। ন্যাশনাল যে ফ্ল্যাগ আছে, তারপর হচ্ছে ন্যাশনাল যে ডেজ আছে বা জাতীয় দিবসগুলো আছে, তারপর হচ্ছে তোমার ন্যাশনাল সিম্বল, জাতীয় প্রতীক নিয়ে প্রশ্ন থাকে, জাতীয় প্রতীকে কয়টা তারকা, হ্যাঁ, এগুলা। তারপর হচ্ছে ন্যাশনাল সং থেকে হয়তো আসবে না, বাট এগুলা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, ঠিক আছে, এগুলা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তারপরে যেটা আসে এখানে, তারপরে থাকতে পারে তোমার ফেমাস ফিল্ম, ফেমাস ফিল্ম, ফেমাস সং, সেটা হইতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক হইতে পারে। তারপরে পেন্টিং, পেন্টিং হইতে পারে তোমার জয়নুল আবেদিনের, তারপরে হইতে পারে এই কি বলে কামরুল হাসান, এদের হইতে পারে। তারপর হচ্ছে লিটারেচার, লিটারেচার থেকে থাকতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তারপরে মেগা প্রজেক্ট থেকে পড়তে পারো। এবার মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্টে এবার থাকতে পারে যমুনা সেতু, যমুনা রেল সেতু, মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট থেকে পড়তে পারো। মেট্রো রেল, MRT6, এগুলা থেকে পড়তে পারো। তারপর অবশ্যই যেটা পড়বা সেটা হচ্ছে বাজেট এবং ইকোনমি। বাজেট তো অবশ্যই পড়বা, বাজেট অবশ্যই দেখে যাবা, বাংলাদেশের ইকোনমির অবস্থা দেখে যাবা। তারপরে ইপিজেড, এখানে ইপিজেড সম্পর্কে পড়বা, ঠিক আছে। আমি কি মুছবো, আমি কি মুছবো? তোমরা একটা স্ক্রিনশট নাও, দ্রুত স্ক্রিনশট নাও, তারপর আমি মুছে ফেলবো। স্যার এফএসএস হয়ে গেছে। ওকে, ওকে, তারপরে আমি হচ্ছে এটা মুছতেছি, আশা করি তোমরা স্ক্রিনশট নিছো। ওকে, তারপরে যেটা দিব সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাচিভমেন্ট, বিডি অ্যাচিভমেন্ট, আরে অ্যাচিভমেন্ট, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ অ্যাচিভমেন্ট ইন ইন্টারন্যাশনাল আসপেক্ট, ইন ইন্টারন্যাশনাল আসপেক্ট, এটা পড়তে পারো। মানে বাংলাদেশের যে জাতীয় জাতীয় অর্জন, বাংলাদেশের জাতীয় অর্জনগুলা, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় অর্জনগুলা পড়বা। তারপরে অবশ্যই প্রাইজ পড়বা, প্রাইজ, প্রাইজ বলতে 21শে পদক, জাতীয় পদক বা বিভিন্ন যে পদকগুলো আছে। তারপরে ফেমাস অর্গানাইজেশন অবশ্যই পড়বা, যেমন বাংলা একাডেমি, ফেমাস অর্গানাইজেশন, ফেমাস অর্গানাইজেশনগুলো পড়বা।
তারপরে জিওগ্রাফিক্যাল থিংস গুলো পড়বা, জিওগ্রাফিক্যাল থিংস এগুলা তোমরা একেবারে ইংলিশে যদি পড়তে চাও তাহলে তোমরা বিউপি বুস্টার বইটা নিবা, সেখানে একদম সব ইংলিশে দেওয়া আছে আলাদা করে। অথবা তোমরা চাইলে আমাদের বিউপি কোর্সেও ভর্তি হইতে পারো, জাস্ট অল্প এই যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে তোমরা মাত্র 700 টাকায় বিউপি কোর্স সবগুলা ক্লাসও পাবা, আবার এক্সাম বেসও পাবা, আবার রেকর্ড ক্লাসও পাবা, সবই পাবা। ঠিক আছে, ওকে। এখানে কি কি থাকবে জিওগ্রাফিক্যাল থিংসে? এখানে থাকবে রিভার, চর, হিল, এগুলা রিভার, হিল, ইটিসি। ঠিক আছে, আর হেডস অফ বাংলাদেশ অর্গানাইজেশন কনস্টিটিউশন থেকে পড়বা, কনস্টিটিউশন মানে সংবিধান, কনস্টিটিউশন। আর আসতে পারে তোমাদের যারা এফবিএস এর জন্য তারা ইকোনমিক্স এন্ড ব্যাংকিং পড়বা, যারা এফবিএস তারা ইকোনমিক্স এন্ড ব্যাংকিং পড়বা। তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স গুলো আজকে দিলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। ইন্টারন্যাশনাল গুলো আমি অন্য একদিন ক্লাসে দিব, অন্য ক্লাসে একদম মানে লিখে ইয়ে করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের একদম রিসেন্ট নিয়ে আরো বেশি পড়াবো, বা বিউপির অন্যান্য টপিক নিয়েও পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।